বাংলাদেশে ভোট মানেই কি ভয়, আতঙ্ক? ভোট মানে কি সহিংসতা, রক্তপাত, মৃত্যু? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই চোখ এখন 12ই ফেব্রুয়ারি। কারণ বহু বছর পর ভোটের মুখে দাঁড়িয়ে থাকা বাংলাদেশে একটা অদ্ভুত কিন্তু আশাব্যঞ্জক নীরবতা লক্ষ্য করা যাচ্ছে। না সংঘর্ষের কোনো খবর নেই, না প্রাণহানির কোনো শিরোনাম চোখে পড়ছে না, না আতঙ্কে ঢাকার নির্বাচনী প্রচার বন্ধ হওয়ার খবর পাওয়া যাচ্ছে না। বরং শেষ মুহূর্তে আত্মবিশ্বাসী প্রচার, কৌশলের রাজনীতি আর ভোটের অপেক্ষায় প্রহর গুনছে বাংলাদেশের 13 কোটি মানুষ। কেন এই পরিবর্তন? আর এই পরিবর্তনকে বুঝতে গেলে একটু তো অতীতের দিকে তাকাতেই হবে। প্রিয় দর্শক, আজকে আমরা সেই প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব। বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন কতটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং এরপর অর্থাৎ ফলাফল প্রকাশের পর রাজনৈতিক দলগুলোর অবস্থান কি হতে পারে সে বিষয়ে আজকে গভীরে ঢুকে বিশ্লেষণ করে তুলে আনবার চেষ্টা করব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতার আলোচনা বিশ্লেষণ ভিত্তিক অনুষ্ঠান প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে সহ আলোচক বিশ্লেষক প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। পরমাশিস, তোমার কেমন লাগছে? দেখো, আমি প্রথমেই বলেছিলাম, আমরা গত কালো বোধহয় আলোচনা করেছি যে বাংলাদেশের মানুষ সেখানে নির্বাচনে সাধারণ মানুষ অংশ নেবে। 2024 জানুয়ারিতে একটা নির্বাচন হয়েছে, তারপরেই আবার 2026 12ই ফেব্রুয়ারি নির্বাচন হতে যাচ্ছে। জানুয়ারির নির্বাচন আর আগস্টে সেই নির্বাচনের মধ্য দিয়ে যারা ক্ষমতা এসেছিল সেই সরকারটা উৎখাত হয়েছে। সেই সরকারটা 15 বছরের সরকার। বাংলাদেশের সাধারণ মানুষের বক্তব্য, বাংলাদেশের মিডিয়ার বক্তব্য যে বাংলাদেশে সেই সময় নাকি নির্বাচনটা একটা প্রহসনে পরিণত হয়েছিল। আমি তোমাকে একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যেতে চাই, তাহলে তোমার আলোচনার গভীরে ঢুকতে সুবিধে হবে। তুমি জানো যে বাংলাদেশে 2024 সালে শেখ হাসিনার অধীনে হওয়া একতরফা নির্বাচনটি কতটা প্রশ্নবিদ্ধ ছিল বাংলাদেশে এবং আন্তর্জাতিক মহলে। ভোটের আগেই রাস্তায় সংঘর্ষের খবর আমরা পেয়েছিলাম, নিরাপত্তার নামে দমন নিপীড়নের অভিযোগ উঠেছিল, বিরোধীদের কণ্ঠ স্তব্ধ করার অভিযোগে প্রধান গণমাধ্যমগুলো শিরোনাম করেছিল। নির্বাচনকালীন সহিংসতায় প্রাণ হারিয়েছিলেন বহু মানুষ। এর আগের নির্বাচনগুলোর ছবিও কিন্তু খুব আলাদা ছিল না। প্রচার মানেই মিছিল, ভাঙচুর, পোস্টার ছেঁড়া, গুলির শব্দ, আর সংবাদ শিরোনামে লাশের সংখ্যা উঠে আসতো। আর এই ইতিহাসই বাংলাদেশের নির্বাচনের সঙ্গে ভয়ের এক স্থায়ী ছায়া তৈরি করেছিল। এবার তুমি বিশ্লেষণ করতে পারো। আমরা গতকালও আলোচনা করেছি যে বাংলাদেশের নির্বাচনকে নিয়ে কেন তাদের দেশের মিডিয়া ছাড়া ভারত বা অন্যান্য দেশের মিডিয়ারা, মানে আন্তর্জাতিক মিডিয়ারা কেন এত খবর করছে। খবরটা যে তাদের ব্যবসায়িক স্বার্থে করছে বা গোটা বিশ্বের কাছে বাংলাদেশের খবর পৌঁছে দেওয়ার জন্য করছে তা কিন্তু নয় সম্পূর্ণ। তার কারণ, যে কোনো দেশের সার্বভৌমত্ব বা গণতান্ত্রিক দেশে সে দেশের নির্বাচন হওয়ার পর একটা রাজনৈতিক দল ক্ষমতায় আসে, সেটা যুক্তরাষ্ট্র হোক, সেটা ইন্ডিয়া হোক, সেটা পৃথিবীর যে কোনো রাষ্ট্রই হোক না কেন। কিন্তু এখান থেকে একটা গোটা বিশ্বের মানুষের রাজনৈতিক, গোটা বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতিকদের কাছে একটা সতর্কতার জায়গা যে গণতান্ত্রিক ভাবে নির্বাচনের মধ্য দিয়ে জিতে আসার পরেও সেই বছরই জানুয়ারি মাসে নির্বাচন হয়, 2024 জিতে আসলো, আগস্টে সেই সরকারটা উৎখাত হয়ে গেল। কেন হলো? তারা বলেছে, সেখানে দেশের মানুষের বক্তব্য, মিডিয়ার বক্তব্য, নির্বাচনের নামে প্রহসন হতো। সেই তাদের কথা যদি প্রহসন, তাদেরটা সত্যি না মিথ্যে, তার বাস্তবিক ফল আমরা 2024 আগস্টে দেখেছি। আজকের এই বাংলাদেশের নির্বাচন নিয়ে বাংলাদেশের যত মিডিয়া এই নির্বাচনের খবর গোটা বিশ্বের কাছে পৌঁছে দেওয়ার জন্য মানে অগ্রণী ভূমিকায় রয়েছে, তার চেয়ে বেশি অগ্রণী ভূমিকায় রয়েছে বিভিন্ন দেশের আন্তর্জাতিক গণমাধ্যম, ভারত তো বটেই। সেই জায়গা থেকে তুমি জানো যে ইউরোপীয় ইউনিয়নের একটা বিশেষ প্রতিনিধি দল এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছে। তারা গত পরশুদিনই ঢাকায় পৌঁছেছেন। তাদের যে প্রধান ইডার আইজাবস, তিনি যে মন্তব্য করেছেন সেটা অত্যন্ত ইতিবাচক। তিনি বলেছেন, এই মুহূর্তে ঢাকাতে নির্বাচনের পরিবেশ খুবই ইতিবাচক। এই কথাটা কেন আমি গুরুত্বপূর্ণ বলবো, উনি তো ওখানে গিয়ে সচক্ষে দেখছেন। যারা বলছেন যে বাংলাদেশে নির্বাচন প্রহসনে পরিণত হয়নি কখনো, 2024 জানুয়ারি নির্বাচন যদি সঠিকভাবে গণতান্ত্রিকভাবে সম্পন্ন হয়, তাহলে 2026 নির্বাচনকে তো মানুষের ছুঁড়ে ফেলে দেওয়া উচিত। অশান্তির আবহে ঢাকা রাজপথ অবরুদ্ধ হয়ে যাওয়ার কথা ছিল। তাহলে ইউরোপীয় ইউনিয়নের প্রধান যিনি এসছেন বিভিন্ন
প্রতিনিধিদের নিয়ে পর্যবেক্ষণে, তাহলে তার মুখ থেকে কেন নির্বাচনী পরিবেশ খুব ইতিবাচক তিনি মন্তব্য করলেন কেন? প্রশ্নটা আমাদের দর্শকদের কাছেই ছুড়ে দিচ্ছি, আপনারাই বলবেন। আমরা তো সমস্ত খবর নিয়ে আপনাদের কাছে তথ্য নিয়ে বিশ্লেষণে আসি। ঢাকার রাজপথে যে মানুষ রয়েছেন, বাংলাদেশের বিভিন্ন জেলায় যেসব গণতান্ত্রিক প্রিয় মানুষ রয়েছেন, বুদ্ধিজীবী রয়েছেন, সাধারণ খেটে খাওয়া মানুষ রয়েছেন, সিএনজি চালান, অধ্যাপক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিভিন্ন পেশাজীবী মানুষ, তারাই বলুন যে আজকে নির্বাচনী পরিবেশ যে খুবই ইতিবাচক। ইডার্স জাইজাবস যে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের যিনি প্রধান পর্যবেক্ষক, তার বক্তব্য কতটা সঠিক আপনারাই মূল্যায়ন করবেন 12ই ফেব্রুয়ারি নির্বাচনে অংশ করার মধ্য দিয়ে এবং আপনাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে। পরমাশিস, শুধু যে সহিংসতাহীন রক্তপাতহীন ঘটনা এখনো পর্যন্ত, অর্থাৎ 10 তারিখ, আজকে আমরা দুপুর গড়িয়ে বিকেল হতে চলেছে যখন রেকর্ড করেছি, এখনো পর্যন্ত নির্বাচন আর কয়েক ঘন্টা পর 12 তারিখ সকাল থেকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে লাইনে দাঁড়াবেন বাংলাদেশের সব মিলিয়ে সম্ভবত 13 কোটি মানুষ, এবং তাদের অধিকাংশ মানুষই ভোট দিতে যাবেন বলে আমাদের বিশ্বাস। কিন্তু এখানে আরো একটি দৃষ্টান্ত স্থাপন করার ঘটনা কিন্তু বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলো করে গেলেন। সেটি কিন্তু আমরা বলবো, তুমি আমি আমরাও কিন্তু আমরা বলে দেখেছি যে আমাদের নির্বাচনে, অর্থাৎ বিধানসভা নির্বাচন, লোকসভা নির্বাচন কিংবা আমাদের পঞ্চায়েত স্তরের নির্বাচনগুলোতেও আমরা দেখেছি যে শব্দ দূষণ, পশ্চিমবঙ্গের রাজনীতিতে আমরা দেখেছি গত 20-25 বছর ধরে একটা শব্দ দূষণ, রাজনৈতিক প্রতিপক্ষকে ব্যক্তিগত আক্রমণ, সেখানে একজন নারী প্রার্থীকে শাড়ি টেনে নিয়ে কথা বলা হয় এবং নানা ধরনের তাদের বাবা, কাকা, জ্যাঠাকে নিয়ে যেরকম ভাবে কথাবার্তা বলা হয় এবং ব্যক্তিগত আক্রমণ করা হয়। সেক্ষেত্রে আমি তুলনামূলক ভাবে বলছি, তার মানে সবটাই যে ভালো সেরকমটি নয়। তবে বাংলাদেশের এবারের ত্রয়োদশ জাতীয় নির্বাচনে যে বিষয়টি খুবই দৃষ্টান্ত এখনো পর্যন্ত দেখা যাচ্ছে, যে প্রধান রাজনৈতিক দুই প্রতিপক্ষ একে অপরের বিরুদ্ধে কিন্তু শব্দ দূষণ করেনি, ব্যক্তিগত আক্রমণ তারা কেউ করেননি, শুধুমাত্র যৌক্তিক, তাদের ভাষায় প্রতিপক্ষকে যৌক্তিকভাবে ঘায়েল করার কৌশল আমরা দেখেছি। শুধু তাই নয় পরমাশি, তোমার কাছে আমি গভীর বিশ্লেষণ আশা করব। শুধু তাই নয়, মজার বিষয় হচ্ছে, আমার বেশ ভালো লাগছে আজকে যখন বাংলাদেশের বেশ কয়েকটি গণমাধ্যম ঘাঁটছিলাম সকালবেলা ঘুম থেকে উঠেই, প্রত্যেকটি রাজনৈতিক দল তারা জয়ের ব্যাপারে আশাবাদী। প্রত্যেকটি, মানে প্রধান দুই প্রতিপক্ষ। আমরা যদি বলি, তোমাকে একটু বলি যে দেখো, এবার বাস্তবতাটা অন্যরকম কারণেও আলাদা। এখনো পর্যন্ত নির্বাচন ঘিরে কোনো বড় ধরনের সহিংসতা ঘটনা যেমন নেই, শুধু ভালো খবর নয়, একটা রাজনৈতিক ইতিহাসের একটা নজির। শেষ মুহূর্তের প্রচারে প্রত্যেকটি দল, প্রধান দুই প্রতিপক্ষ, তারা কিন্তু আত্মবিশ্বাস। সেটা কিরকম? একদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বলছে তারা ভূমিধস বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে, অন্যদিকে বিএনপির প্রধান প্রতিপক্ষ বাংলাদেশ জামায়াতে ইসলামী জানাচ্ছে যে 12 তারিখে ফলাফল, 13 তারিখ শুক্রবার পরে, শুক্রবার তারা তাদের যে জুম্মার নামাজ, সেই নামাজ শেষ করে পরম ঈশ্বরের কাছে তারা প্রার্থনা জানাবেন, মানে বিজয়ের জন্য, তাদের ভাষায় বিজয়ের শুকরিয়া আদায় করবেন, তাদের বক্তব্য। দেখো, রাজনৈতিক বক্তব্য আলাদা, কিন্তু লক্ষ্য করার বিষয় যে এই প্রচারে কোনো কুরুচিকর ভাষা প্রয়োগ নেই। একেবারে আরো একটি বিষয় হচ্ছে যে প্রকাশ্যে কোনো উস্কানি নেই এবং প্রকাশ্যে কোনো হিংসার আহ্বানও জানানো হয়নি। তুমি এটাকে কিভাবে দেখছো পরমাশিস? বাংলাদেশের সংস্কারের অভিষেক হচ্ছে এই জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে। দেশটাকে সুন্দরভাবে গড়ার জন্য যে মনোনিবেশ, যে আবেগ সম্মিলিত হয়েছিল 2024-এর 5ই আগস্ট, সেই জায়গা থেকে যে রাজনৈতিক দলরা সেই আন্দোলনকে প্রশ্রয় দিয়েছিল, পাশে থেকেছিল, তারা আজকে এক একজনের প্রতিপক্ষ হয়ে সুন্দর বাংলাদেশ গড়ার উৎসবে সামিল হয়েছে। দেশের মানুষের কাছে ভোট ভিক্ষাছে। সেখানে ব্যক্তি আক্রমণ কেন আসবে? ব্যক্তি আক্রমণ তো একটা কুসংস্কারের একটা উদাহরণ। এখানে তো সংস্কারের বাংলাদেশ গড়তে চাইছে এখনকার রাজনৈতিক দলগুলো ভোটের প্রচারে গিয়ে, তাহলে সেখানে ব্যক্তি আক্রমণ কেন আসবে? আমি তো বলছি, এই নির্বাচনের প্রস্তুতি, রাজনৈতিক দলগুলোর যে অংশগ্রহণ, তাদের এই প্রচারণা, এটা সংস্কারের অভিষেক মাত্র। আর সেই অভিষেকের সুফল দেবে বাংলাদেশের জাতীয়তাবাদী, বাংলাদেশের যে মানুষ রয়েছেন, গণতান্ত্রিক প্রিয় মানুষ রয়েছেন, বুদ্ধিজীবী রয়েছেন, শ্রমজীবী মানুষ রয়েছেন, যারা সোনার বাংলাদেশকে সত্যিকারের ভালোবাসেন, তারা সেই ফলাফল ভোটের বাক্সে রাখবে। এই গণতান্ত্রিক প্রিয় সচেতন রাজনৈতিক দলগুলোকে কারা ক্ষমতায় আসবেন
তারা সেই বিচারটা করবেন। এখানে কোনো মানে ব্যক্তি আক্রমণটা কখনোই প্রাসঙ্গিক হতে পারে না, এবং সেই শিষ্টাচারটা বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, আমি বারবার বলছি, সংস্কারের অভিষেক হচ্ছে এই জাতীয় নির্বাচনের এই প্রচার প্রচারণার কাজ, যেটা ইতিমধ্যেই শেষ হয়েছে, এখন শুধু অপেক্ষা সেই উৎসবে সামিল হওয়া। একদমই। কিন্তু আরেকটি বিষয়ে খুব উল্লেখযোগ্য ভাবে দেখো, স্থানীয় গণমাধ্যমগুলো কিন্তু এই যে আমি আর তুমি যে স্বরে কথা বলছি, স্থানীয় গণমাধ্যমগুলো কিন্তু সেই খবরই দিচ্ছে, অর্থাৎ কোনো সহিংসতার খবর নেই, কোনো জায়গায় উত্তেজনার খবর নেই, কোথাও গুলি চালানোর খবর নেই, কোথাও কোনো প্রার্থীকে অ্যাসল্ট করার খবর নেই। এবং শুধু তাই নয়, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে খুব কম সংখ্যক ক্ষেত্রেই বাংলাদেশের নির্বাচন কমিশন আচরণবিধি লঙ্ঘিত হওয়ার নোটিশ পাঠিয়েছেন, খুব কম সংখ্যক। সেটিও সম্ভবত অতীতে নির্বাচনকালীন ইতিহাসের রেকর্ড তৈরি করবে বলে আমরা বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম ঘেটে যেটা পেলাম সেটা বলছি। আমি একটু শুধু বলবো যে দেখো, আমি বাংলাদেশের প্রধান কয়েকটি গণমাধ্যমের সামগ্রিক খবরের বিশ্লেষণ করব। bdnews24.com এই গোটা নির্বাচনকালীন আইন শৃঙ্খলা প্রশাসনিক প্রস্তুতির দিকে নজর রাখছে, এবং আজকের প্রধান শিরোনামের ক্ষেত্রে তাই দেখা গিয়েছে। বাংলাদেশের অন্যতম আরো একটি গণমাধ্যম, যেটি হয়তো টেলিভিশন রেটিং এ প্রথম, সময় টেলিভিশন, এবং যেটি আমরা বাংলা টেলিভিশনে আমাদের ভারতীয় দর্শক প্রচুর রয়েছে, সেই সময় টেলিভিশনেও কিন্তু আমরা দেখেছি যে নির্বাচনকালীন লাইভের একটি আধিক্য, লাইভ কভারেজ, এবং রাজনৈতিক দলগুলোর প্রচার প্রচারণার বিভিন্ন জায়গা থেকে, জেলা থেকে, থানা থেকে একেবারে ডিভিশন লেভেলের প্রচার প্রচারণা আমরা দেখেছি। প্রচারের শেষে রাজনৈতিক দলগুলো তাদের অভিব্যক্তি, কোনো সহিংসতার ছবি কিন্তু সময় টেলিভিশনের পর্দায় আমরা দেখতে পারিনি। আরেকটি বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় আলোচিত দৈনিক প্রথম আলো কিন্তু একই রকম ভাবে নির্বাচনের রাজনীতিকে দেখাচ্ছে বিশ্লেষণের চোখে। বিএনপি জামাত ভোটের পরিবেশ সব মিলিয়ে তারা একটা ব্যালেন্স রিপোর্ট করার চেষ্টা করেছে, এবং সত্যিকার অর্থে বাংলাদেশ এই মুহূর্তে সেই ব্যালেন্স ছবিটি প্রতীয়মান হয়। দ্য ডেইলি স্টার তাদেরই আরেকটি ইংরেজি সংস্করণ, সেখানেও আমরা দেখেছি যে বিশেষভাবে তারা তুলে ধরেছে আন্তর্জাতিক মহলে দৃষ্টি সুষ্ঠু ভোটের তাদের যে ছবি। কারণ তুমি জানো যে ডেইলি স্টার ইংরেজি কাগজ সারা পৃথিবীতে যে কটি প্রভাবশালী ইংরেজি দৈনিক রয়েছে তার মধ্যে বাংলাদেশের ডেইলি স্টার অন্যতম। আরো একটি বাংলাদেশের জনপ্রিয় কাগজ বসুন্ধরা গ্রুপের কালের কণ্ঠ, সেখানেও কিন্তু বলছে যে নির্বাচনের মাঠে এখনো পর্যন্ত সহিংসতার কোনো খবর নেই, বরং বিভিন্ন রাজনৈতিক দলের যে প্রচার প্রচারণায় একে অপরের সঙ্গে সহযোগিতা করা, স্থানীয় পুলিশ প্রশাসন এবং আর্মির সঙ্গে সহযোগিতা করে তারা প্রচার প্রচারণা করছেন, এটা একটা বিরল বলে কালের কণ্ঠ মনে করছে। দেখো, সব মিলিয়ে গণমাধ্যমের শিরোনামগুলো যদি আমরা একটা কাতারে আনি, তাহলে বলবো যে এই মুহূর্তে বাংলাদেশে রাজনীতি আছে, প্রতিযোগিতা আছে, কিন্তু নির্বাচনকালীন কোনো সহিংসতার ছবি নেই বা খবর ধরা পড়েনি বাংলাদেশের গণমাধ্যমগুলোতে। কি বলবে? দেখো, গণমাধ্যম তো গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। যেমন সাংবাদিকতা বা সংবাদ পরিবেশন বা সংবাদের খবর কিন্তু সমাজের আয়না। তা আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছি, মানে ইউরোপীয় ইউনিয়নের যিনি প্রধান পর্যবেক্ষক, তিনি যে মন্তব্য করেছেন, তার মন্তব্য এবং বাংলাদেশের মিডিয়ার বক্তব্য সমানে সমানে মিলে যাচ্ছে। তাহলে এখানে বোঝাই যাচ্ছে দুধ কা দুধ পানি কা পানি কি, এখন শুধু সময়ের অপেক্ষা। এবং বাংলাদেশে যে এই যে একটা ইতিবাচক পরিবেশ রয়েছে নির্বাচনের আগে, এটা বাংলাদেশের গণমাধ্যম যেমন ছড়িয়ে দিচ্ছে বা পর্যবেক্ষকদের বক্তব্য যেটা জানা যাচ্ছে, সেই জায়গাটাই যেন অব্যাহত থাকে 12ই ফেব্রুয়ারি নির্বাচন সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত। এটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ যারা দেশটাকে ভালোবাসেন, আমি যদি বলবো বাংলাদেশে যারা আওয়ামী লীগ করেন, আমি তাদের কাছেও বলবো অকারণে কোনো ভোটটা সুষ্ঠুভাবে সম্পন্ন হতে দিন। পরিষ্কার হয়ে যাবে কাদের সমর্থন বাংলাদেশের মাটিতে আছে আর কাদের নেই, কারা দেশটাকে গড়বে, কাদের হাতে সেই পরিচালনার ভার যেতে পারে, সেটা বাংলাদেশের মানুষের কাছে পরীক্ষা করার, নিরীক্ষণ করার সুযোগটা কিন্তু এই জাতীয় নির্বাচনের গণভোটের মধ্য দিয়ে সুযোগ করে দিন। যারা এটাকে আটকানোর চেষ্টা করবেন, তারা কিন্তু জেনে রাখুন বাংলাদেশের মাটিতে তাদের আর, হয়তো বাংলাদেশের সাধারণ মানুষের কাছে তাদের আর কোনোদিন স্থান থাকবে না। তাই এই যে ইতিবাচক পরিবেশ রয়েছে, এই ইতিবাচক পরিবেশকে সম্মান জানিয়ে, উর্নিশ জানিয়ে দেশের ভালোর জন্য এই জাতীয় উৎসবে সকলে সামিল হন। অবশ্যই তোমার সঙ্গে একটু জুড়ে দিতে চাই, তুমি বলছিলে খুবই ভালো একটি পয়েন্টকে সামনে এনেছো যে আওয়ামী লীগেরও উচিত
যে এই নির্বাচনটি সুষ্ঠু অবাধ ভাবে সম্পন্ন হয়। বাংলাদেশ যে নতুন দিনের দিকে এগোচ্ছে, সেখানে আওয়ামী লীগের ভুল ত্রুটি বা এই দলটির যা কর্মকাণ্ড, সেখান থেকে তাদের অনুতাপ অনুশোচনার একটি প্রকাশের জায়গা হতে পারে, যে নির্বাচনকালীন সহিংসতা রুখতে দলটির একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে নির্দেশনা দেয়া, নো ভোট নো ভোট, সেটি হয়তো তাদের গণতান্ত্রিক অধিকার, সেটি তারা করতেই পারেন, সেখানে এটি রাজনৈতিক স্ট্যান্ড। কিন্তু নো ভোট নো ভোট এটা করতে গিয়ে যদি কোনো সহিংসতার সঙ্গে তাদের সংশ্লিষ্টতা পান বাংলাদেশের সাধারণ মানুষ, তবে আমার মনে হয় বাংলাদেশে আওয়ামী লীগের ফেরা অনিশ্চিত হয়ে পড়বে। সেক্ষেত্রে আমার মনে এখানে হয় একটা প্রসঙ্গ বলে রাখি, নো ভোট নো ভোট যারা বলছেন তারা আপনাদের রাজনৈতিক স্লোগানে এই বক্তব্যটা রাখুন, কোনো আপত্তি নেই, এটা আমার অভিমত বলতে পারে, কিন্তু বাস্তবিকতায় বাংলাদেশের নির্বাচনটা সম্পন্ন হতে দিন। এই সম্পন্ন হওয়ার কাজে যদি আপনারা বিরত অন্তত থাকেন, কোনো সহিংসতার মধ্যে যদি না জড়ান, তাহলে কিন্তু আগামীর বাংলাদেশের সাধারণ মানুষ আপনার এই নীরবতা দিয়ে, এই নীরবতার কর্মসূচি আপনারা যদি পালন করেন, তাহলে আগামীতে কিন্তু বাংলাদেশের মানুষ আপনাদের একটা ক্ষমার চোখে আবার কাছে টেনে নেবে। অবশ্যই শুধু বাংলাদেশের মানুষের জন্য এই নির্বাচনটি গুরুত্বপূর্ণ সেটি নয়, আমরা বারবার বলছি। এই নির্বাচনটির দিকে নজর রয়েছে বিশ্বের তাবড় দেশের রাষ্ট্রনেতাদের, বিশ্ব মিডিয়ার এবং আন্তর্জাতিক মহল। জিওপলিটিক্স কে যারা পাথেয় হিসেবে দেখেন, ভূ রাজনীতি যাদের পাঠ, তারাও কিন্তু পাখির চোখে তাকিয়ে রয়েছেন বাংলাদেশের এই আসন্ন জাতীয় সংসদ নির্বাচন। তারা দেখছে বাংলাদেশ কি সত্যি সহিংসতা ছাড়াই একটি নির্বাচন করতে পারছে। যদি পারে, তাহলে সেটা হবে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তা। গণতন্ত্র মানে শুধু শক্তি নয়, বরং গণতন্ত্র মানে সংযম। এটাই প্রমাণ দিতে পারলো বাংলাদেশ। সুতরাং বাংলাদেশে এই মুহূর্তে যারা ভোট দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন, প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী যারা সুষ্ঠুভাবে ভোটটা পরিচালনা করবেন, যে কটি রাজনৈতিক দল কিংবা নির্দলের প্রার্থীরা যারা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করছেন, প্রত্যেকটি মানুষের দায়িত্ব হবে সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ অক্ষুণ্ণ রাখা। আর সেটাই হবে একজন সুনাগরিকের কর্তব্য। আর আমরা যারা বিদেশ থেকে দেখছি, আমরা যারা আপনার দেশের নাগরিক নই, কিন্তু আপনাদের বাংলাদেশ নিয়ে আমরা ভাবি, কারণ বাংলাদেশ ভালো থাকলে ভারত ভালো থাকে, ভারত ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকে, ভারত বাংলাদেশের সম্পর্ক মজবুত হলে ভারত বাংলাদেশের 160 কোটি মানুষ ভালো থাকবেন। আর আমরা ভালো থাকলে দক্ষিণ এশিয়া ভালো থাকবে, দক্ষিণ এশিয়া ভালো থাকলে গোটা পৃথিবী ভালো থাকবে। এভাবেই অঙ্কটি কষতে হবে। তুমি কিভাবে দেখছো? না, সে তো নিশ্চয়ই। বাংলাদেশের শান্তি বজায় থাকলে ভারতও নিরাপদ, ভারত শান্তিতে থাকলে বাংলাদেশও নিরাপদ। সেই জন্য এই নিরাপদ পরিবেশের মধ্য দিয়ে যদি নির্বাচনটা সুসম্পন্ন হয়, তাহলে দক্ষিণ এশিয়া ভালো থাকবে। একেবারে বলছি যে বাংলাদেশের সমস্ত সচেতন নাগরিক, সমস্ত দায়িত্বশীল রাজনৈতিক দল, ইতিমধ্যে আমি খবর দেখাচ্ছে যে বাংলাদেশের বগুড়ায় বোধহয় জামায়াত শিবিরের সঙ্গে, জামায়াতের কিছু লোকের সঙ্গে বিএনপির একটি সংঘর্ষ হয়েছে। সেই সংঘর্ষ এই মুহূর্তে খবরটা আসছে। সেই জায়গা থেকে বলবো, সংঘর্ষে লিপ্ত না হয়ে আপনারা নির্বাচনে অংশ নেওয়ার জন্য আপনারা প্রস্তুত হন। বাংলাদেশকে সুন্দর বাংলাদেশ গড়ার কাজে আপনারা সামিল হন। আগামীর বাংলাদেশ, সংস্কারমুখী বাংলাদেশের, আমরা যেটা দেখলাম যে এই যে আমরা নির্বাচনের এই আলোচনার শুরুতেই আমরা বলছিলাম, কোনো সংঘর্ষ, সহিংসতার বা কোনো কুমন্তব্য কোন ইয়েতে ছিল না। আমি প্রথমেই বলেছি যে সংস্কারের অভিষেক হচ্ছে। সেই সংস্কারের অভিষেকের মধ্য দিয়ে কেউ কোনো প্ররোচনায় পা দেবেন না, কেউ কোনো সংঘর্ষে লিপ্ত হবেন না। জামায়াত ইসলামী শিবির জিতুক বা বিএনপি জিতুক, বাংলাদেশের মানুষ যাদেরকে এই মসনদে আসন দেবে, এটা আপনারা নির্দ্বিধায় মেনে নিন। আপনাদের দেশের মানুষ আপনাদেরকে সম্মানিত করছে, সেই জন্য হেরে যাওয়ার কোনো কথা নয়। দেশের মাটিতে থেকে দেশটাকে গড়ে তুলুন এবং ভারত বাংলাদেশের সম্পর্ককে আগামীর পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সচেষ্ট হন। আমি তোমার সঙ্গে শুধু যুক্ত করছি, তুমি যেটা বলছিলে যে বিএনপি বা জামায়াত ইসলামী যেই জিতুন, আমি বলবো যে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ভোট হলে বাংলাদেশের 20 কোটি মানুষের জয় হবে। কোনো একটি রাজনৈতিক দল হয়তো সরকার গঠন করবেন, কিন্তু অন্য একটি রাজনৈতিক দল বিরোধীদের আসনে বসে তারা বাংলাদেশের মানুষের হয়ে লড়বেন। এভাবেই চলবে বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া। আর এটাই হবে নতুন বাংলাদেশের অন্যতম সোপান। পরামর্শ শেষ করব একেবারে শেষ পর্যায়ে, তবুও কিছু প্রশ্ন তো থেকেই যায়, উদ্বেগ, সেটা উপেক্ষা করার জায়গা। সব প্রশ্নের উত্তর এখনো মেলেনি প্রিয় দর্শক।
ভোটের ফল নিয়ে রয়েছে নানা রকম মত, অভিমত, উদ্বেগ, উৎকণ্ঠা, আশঙ্কাও। সেটি খুব সঙ্গতভাবেই কার দিকে পাল্লা ভারী, কার দিকে পাল্লা কম ভারী, সেগুলো তো ভোটের প্রচারে ছিল। কিন্তু ভোটের পর প্রধান নজর থাকবে কার পক্ষে জনগণের রায়, কার বিপক্ষে জনগণের সমর্থন। তবে একটি বিষয় রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, প্রিয় দর্শক। বিএনপি জানিয়েছে ভোট যদি সুষ্ঠু হয় তারা ফল মেনে নেবে। জামায়াতের পক্ষ থেকে যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে, এই বিশ্লেষণ রেকর্ড করা পর্যন্ত কোনো ধরনের স্পষ্ট কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাই শেষ করব পরমাশিস তোমাকে অনেক ধন্যবাদ জানিয়ে। বাংলাদেশ আজ এক মোড়ে দাঁড়িয়ে রয়েছে। পেছনে আছে একতরফা নির্বাচনের ইতিহাস, নির্বাচনকালীন সহিংসতার ইতিহাস, আর ভয় ভীতির রাজনীতির এক ভয়ঙ্কর দৃশ্য। সামনে আছে শান্তিপূর্ণ ভোটের সম্ভাবনা, ভিন্ন মতের সহাবস্থান আর নতুন বাংলাদেশ করার স্বপ্ন। 2026-এর 12ই ফেব্রুয়ারি শুধুমাত্র একটি তারিখ নয় প্রিয় দর্শক, এটা বাংলাদেশের গণতন্ত্রের এক পরীক্ষার ফলাফলের দিন। প্রিয় দর্শক, তাহলে আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো বিষয়ে, প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়ে। আর এই ভিডিওর কোন মন্তব্যের সঙ্গে বা মন্তব্যগুলোর সঙ্গে আপনি সহমত বা ভিন্নমত, সেটি মন্তব্যের কলামে লিখে জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন। আজ এই চ্যানেলটিতে নতুন এলে পুরনো ভিডিও দেখে যদি ন্যূনতম ভালো লাগে চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো প্রাসঙ্গিক বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।